এখন ম্যাটারিয়ালস এবং মেথডস বলতে আমরা কি বুঝি? ম্যাটারিয়ালস মেথড হচ্ছে কি, যে দুটো ভিন্ন জিনিস। ম্যাটারিয়ালস হচ্ছে আপনি যে ইনস্ট্রুমেন্টস গুলা ইউজ করেন আপনার গবেষণায়, এবং মেথডস হচ্ছে এই ইনস্ট্রুমেন্টস গুলা ব্যবহার করে আপনি কিভাবে আপনার গবেষণাটা কন্ডাক্ট করলেন, সেটা হচ্ছে মূলত মেথডস। তো যেমন হচ্ছে আমরা, আপনার যদি কি বলবো, যে আপনি হয়তো একটা লাইট পলিউশন নিয়ে আপনি কাজ করতেছেন, অথবা হচ্ছে আপনি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেছেন, আপনি হয়তো কোশ্চেন নিয়ে ডেভেলপ করলেন, তো এই কোশ্চেন নিয়েটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালস। হ্যাঁ, এবং মেথডস কোনটা? আপনি হয়তো ইন্টারভিউ এর মাধ্যমে ডেটাটা কালেক্ট করলেন, এটা হচ্ছে মেথড। অথবা হচ্ছে আপনার কিছু অ্যানালিটিক্যাল টেকনিক আছে, যে আপনি বাইনারি লজিস্টিক রান করলেন বা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ইউজ করলেন। এই যে যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো হচ্ছে মূলত মেথডস। হ্যাঁ, তো ম্যাটেরিয়ালস এবং মেথডস তো আমাদের যখন আমরা লিখবো যে কিভাবে লিখতে হয় এই ব্যাপারগুলো নিয়ে, তখন আমরা আরো বিস্তারিত আলোচনা করব। জাস্ট এতটুকু বোঝার ট্রাই করেন যে আমরা মেথডস বলতে বা ম্যাটেরিয়ালস এবং মেথডস বলতে যেটা বোঝাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার গবেষণার যে পার্টিকুলার অবজেক্টিভটা আছে, ওই অবজেক্টিভটা অ্যাটেইন করার জন্য কোন ধরনের স্ট্যাটিস্টিক্যাল টুলস বা আপনি কিভাবে কাজটা করবেন, সেটা আপনি কিভাবে সিলেক্ট করবেন বা কিভাবে খুঁজে বের করবেন, এবং আপনি কিভাবে ডিসাইড করবেন যে এটা আপনার জন্য সুইটেবল কিনা, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ, এখন মেথড বলতে হচ্ছে কি, রিসার্চ মেথড বলতে যেটা আমরা বুঝি গবেষণার পদ্ধতি। হ্যাঁ, অর্থাৎ আপনার এই যে যেটা বলা হয়েছে, যে এটি হচ্ছে গবেষণার উদ্দেশ্য, গবেষণার ধরন এবং বিদ্যমান গবেষণার ভিত্তির উপর নির্ভর করে। অর্থাৎ আপনি যে কোন মেথডটা ব্যবহার করবেন, এটা হতে পারে আপনি ইন্টারভিউ মেথড করবেন, নাকি কেআইআই করবেন, নাকি ফোকাস গ্রুপ ডিসকাশন করবেন। এই যে যে ব্যাপারটা, এই ব্যাপারটা ডিপেন্ডস করবে হচ্ছে আপনার গবেষণার ধরনের উপরে। হ্যাঁ, এবং আপনি কোন অ্যানালিটিক্যাল টুল ইউজ করবেন, আপনি কি অ্যানোভা করবেন নাকি আনকোভা করবেন, আপনি কি জেনারেল রিগ্রেশন করবেন নাকি কোরিলেশন টেস্ট করবেন, নাকি অন্য কোনো মেথড হচ্ছে আপনি ইউজ করবেন। এই যে যে ব্যাপারগুলো, এই পুরো ব্যাপারটা হচ্ছে আপনার অবজেক্টিভের উপর নির্ভর করবে, আপনার গবেষণার টাইপস এর উপরে নির্ভর করবে, বা সহজ কথা হচ্ছে আপনার উম, পুরো গবেষণা প্রোটোকলের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন পদ্ধতি অনুসরণ করবেন। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা তো আসলে নতুন যারা, হ্যাঁ, বা নতুন যারা, আমরা কিন্তু আসলে জানি না। যেমন আমি যদি হচ্ছে কাউকে র্যান্ডমলি প্রশ্ন করে বসি যে এই পার্টিকুলার অবজেক্টিভটা অ্যাটেইন করার জন্য আমরা আসলে কোন মেথড ব্যবহার করব। হ্যাঁ, যেমন আমি যদি বলি ফুড সিকিউরিটি স্ট্যাটাস আমি দেখতে চাচ্ছি, ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস, তাহলে এইখানে আপনাদের অনেকেই আপনারা কিন্তু বলতে পারবেন না যে এটার জন্য আমি কোন অ্যানালিটিক্যাল টেকনিক ব্যবহার করব। আপনারা কি কেউ বলতে পারবেন? না ভাই। ওকে, তো যেহেতু এই যে যে ব্যাপারটা আপনারা বলতে পারবেন না, তার মানে কি তাহলে আমরা গবেষণা করব না? আমরা কিন্তু ডেফিনেটলি গবেষণা করব। তাহলে এখানে আমাদের করণীয় কি? আমরা তাহলে কিভাবে এই পদ্ধতিটা নির্বাচন করব বা কোন অ্যানালিটিক্যাল টেকনিকটা আমরা ব্যবহার করব, এই ব্যাপারগুলা হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয় আজকে। এখন আমরা যেটা, আমরা তো সার্ভে মেথডটা ব্যবহার করতেছি, এবং আমরা বেসিক্যালি যেটা হচ্ছে যে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড, যেটা সেটা আমরা ফলো করব। তো কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথডের ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, যে আমাদের সংখ্যাগত যে তথ্যগুলো আছে, নিউমেরিক্যাল যে ডেটাগুলো আছে, আমরা বেসিক্যালি হচ্ছে নিউমেরিক্যাল ডেটাগুলো ব্যবহার করি। হ্যাঁ, তবে সমস্যাটা কোথায় হচ্ছে, আপনি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এই প্রত্যেকটা ব্যাপার সম্পর্কে আপনাদের একটা সাম্যক ধারণা থাকা জরুরি। হ্যাঁ, এবং আমরা ভালো করেই জানি যে আমরা আর্লি স্টেজে যারা আছি, আর্লি স্টেজে আমাদের যে নির্বাচন পদ্ধতিটা, এই পদ্ধতিটা হচ্ছে যে আপনাকে মেনে চলতে হবে। যদি আপনি ধাপে ধাপে মেনে চলতে পারেন, আপনাদের কিছু ডেমো দেখাবো আমি, তখন দেখা যাবে যে এটা আপনাদের জন্য তুলনামূলকভাবে সহজ হবে। প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে আপনার অবজেক্টিভটা ক্লিয়ার কিনা, এটা আপনাকে, আমি কিন্তু দেখবেন যে সব সময় যেটা বলি, আমি আমার সুপারভাইজারের কাছে যখন গেলাম, আমার স্টোরি গুলাই বলি, যেহেতু আমি নিজেও শিখতেছি। হ্যাঁ, নতুন করে শিখতেছি, এই ব্যাপারটা আপনাদেরও শেয়ার করি। তো আমি লাস্ট যখন আমার সুপারভাইজারের সাথে বসলাম, বসার পরে উনি আমাকে মোটামুটি গত 1.5 মাস ধরে এটা নিয়ে স্টাডি করালো। তো লাস্ট সিটিং এ ওনার সাথে হচ্ছে আমার রিসার্চ অবজেক্টিভ ফাইনাল হলো। তো এর মধ্যে আমি নানা রকমের টাইটেল নিয়ে গেলাম, নানা রকমের অবজেক্টিভ নিয়ে গেলাম, নানা ডোমেইনে কাজ করার কথা বললাম। তো ওনার কোনটা পছন্দ হইতেছে না, পছন্দ হইতেছে না, এটা আসলে আননেসেসারিলি উনি আমাকে ঘোরাচ্ছে, যে আমি যাতে বিভিন্ন ডোমেইন সম্পর্কে একটু নলেজ গেইন করি। হ্যাঁ, কারণ বললে তো যে আচ্ছা ঠিক আছে হয়ে গেছে, তাহলে তো আমি আর খুব বেশি স্টাডি করবো না। এই জন্য উনি আমাকে একটু র্যান্ডমলি ঘোরাচ্ছে যে আরো বেশি স্টাডি করো, আরো বেশি স্টাডি করো। তো পরে কি হলো, মোটামুটি আমরা একটা ফাইনাল স্টেজে আসলাম যে আচ্ছা আমরা এই বিষয়টা নিয়ে কাজ করবো। ওকে ফাইন, এটা নিয়ে কাজ করবো, ওকে ফাইন। তো এটা নিয়ে স্যার আমাকে প্রথমে যেটা বললেন, যে তুমি এই রিলেটেড আমাকে 15-20টা পেপার পাঠাও বা রিসার্চ আর্টিকেল পাঠাও, এবং উনি খুব ভালো ভালো জার্নাল থেকে আমাকে রিসার্চ আর্টিকেল পাঠাইতে বলছেন। কেন ভালো ভালো জার্নাল থেকে পাঠাইতে বলছেন?
কারণ রিসার্চ আর্টিকেল তো পাঠানোর দরকার ছিল না, আমি টাইটেল নিয়ে গেছি, উনি ফাইনাল করে দিয়েছে, তাহলে কেন? কারণ হচ্ছে যে আমি যখন পেপারগুলো ডাউনলোড দিচ্ছি, আমি তো মোটামুটি অ্যাবস্ট্রাক্ট এবং কনক্লুশন হলেও আমি পড়তেছি, এবং আমি মেথডসে চোখ বুলাচ্ছি যে এটা আমার এরিয়ার মধ্যে আছে কিনা, এটা আমি আসলে শিখতে পারবো কিনা। হ্যাঁ, তো এই যে যে আমার একটা হালকা গ্রুমিং হয়ে গেল, যে আমি পেপারগুলো সম্পর্কে একটু চিনলাম, কি কি কাজ করছে এই বিষয়গুলো একটু দেখলাম, তখন সরি তখন কি হচ্ছে, তখন আমি ব্যাপারটার সাথে আরো বেশি ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছি। তো আমাদের এবং লাস্টে উনি আমাকে বললো যে যাবি তাহলে তুমি আমাকে কিছু অবজেক্টিভ দাও। তো আমি স্যারকে কিছু অবজেক্টিভ, 5টা অবজেক্টিভ নিয়ে গেলাম। 5টা অবজেক্টিভ নিয়ে যাওয়ার পরে উনি তো এমন একটা অবস্থা যে আমি খুব অন্যায় করে ফেলছি, কারণ 5টা অবজেক্টিভ কেন? হ্যাঁ, তুমি তো 5টা, তো আমরা তো 5টা নিয়ে কাজ করবো না, এটা তো চেঞ্জ করতে হবে। তো পরে আমাকে বলে তুমি আরো কিছু নিয়ে আসো, দেন আমি যে 15টার মতো অবজেক্টিভ নিয়ে গেলাম। 15টার মতো অবজেক্টিভ নিয়ে নিলাম, নেওয়ার পরে আমরা মোটামুটি 2-3 ঘন্টা বসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। তার ক্যাপাবিলিটিস কি, আমার ক্যাপাবিলিটিস কি, আমি কিভাবে কাজটা করতে চাইবো, আমার বাংলাদেশে এই সুযোগটা আছে কিনা, আমি ডেটা পাবো কিনা, এরকম নানা ধরনের ইস্যু নিয়ে আলোচনা করে টরে আমরা কিন্তু লাস্টে 5টা অবজেক্টিভ ফাইনাল করলাম। হ্যাঁ, এখন এই যে যে অবজেক্টিভ আমাকে স্পেসিফিক হতে হয়েছে, কেন হতে হয়েছে? কারণ কিছু অবজেক্টিভস আছে দে আর ভেরি নাইস, বাট আমার ডেটা অ্যাভেলেবেল না বাংলাদেশে। প্রথমে আমাকে একটা কাজ দিছিল, যে সেটা কি রিলেটেড ছিল, সেটা হচ্ছে আপনার ই কমার্স ইন এগ্রিকালচার। তো আমাদের বাংলাদেশে ই কমার্স ইন এগ্রিকালচার খুব একটা নাই, যেটা আছে সেটা হচ্ছে এফ কমার্স আছে, ফেসবুকের মাধ্যমে সেল হয়, বাট ডেডিকেটেড ই কমার্স খুব কম আছে, হাতে গোনা কয়েকটা আছে। আর আমরা যে ওই যে আপনার হয়তো কি বলবো, যে কিছু টিপিক্যাল ফুড আইটেম বিক্রি করতেছে। হ্যাঁ, যেমন আপনারা জানেন যে ওই যে মশলা বিক্রি করে বিভিন্ন জনে, তারপর হচ্ছে আপনার কিছু আইটেম বিক্রি করে, এটা খুব লিমিটেড। তো আমার পিএইচডি গবেষণার জন্য মিনিমাম আমার 300-400, মানে যদি আমি ডেটার সংখ্যা কমও থাকে, আমার স্যাম্পল কমও থাকে, তাতেও তো আমার 500 স্যাম্পল নিতে হবে। তো এই 500 ওয়েবসাইট তো বাংলাদেশে নাই ডেডিকেটেড, তার মানে এটা টপিক ভালো ছিল, খুবই অ্যামেজিং, এটা নিয়ে গ্লোবালি কাজও খুব একটা হয় নাই, বাট যেহেতু ডেটা অ্যাভেলেবেল না, সেই জন্য আমি এটা কিন্তু আমাকে কমিট করতে হয়েছে। তার মানে আমার অবজেক্টিভ স্পেসিফিক ছিল, ঠিকই ছিল, ডেটা অ্যাভেলেবেল না, তার মানে ইটস এ পার্ট অফ মেথোডোলজি, রাইট? তো এই জন্য হচ্ছে, আর তখন আমি যখন করলাম তখন স্যার আমাকে স্পেসিফিক্যালি আমাকে বলে দিল যে আচ্ছা ঠিক আছে যাবে, তাহলে তুমি করো যে আহ, এটা কি বলা হয়, তুমি অবজেক্টিভ গুলা ঠিক করে নিয়ে আসো। আমি 15টা নিয়ে গেলাম, আমরা বসে 5টা ঠিক করলাম। উনি তখন আমাকে অ্যাসাইনমেন্ট করলো যে আগামী মঙ্গলবারে ওনাকে আমার একটা টেবিল প্রিপেয়ার করে দিতে হবে, এবং ওই টেবিলে হচ্ছে আমাকে দেখাইতে হবে, আমরা আজকে যে কাজটা করবো সেই কাজটা আমাকে দেখাইতে হবে, যে আমরা আসলে কিভাবে অবজেক্টিভ, একটা পার্টিকুলার অবজেক্টিভ সিলেক্ট করার জন্য আমরা কোন মেথড ফলো করব। হ্যাঁ, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো এই কাজটাই বেসিক্যালি আমরা আজকে করার ট্রাই করবো। ওকে, এখন তো প্রথম যে ধাপটা আমরা বলতেছিলাম এখানে দেখেন, যে আমাদের প্রথম কাজ হইতেছে অবজেক্টিভটাকে স্পেসিফাই করতে হবে। অর্থাৎ আমরা ঠিক কোন রিসার্চ কোশ্চেনের উত্তর পেতে চাইতেছি, বা কোন জিনিসটা আমরা আমাদের গবেষণার মাধ্যমে পেতে চাইতেছি, এই ব্যাপারটাকে হচ্ছে আমাদেরকে আগে স্পেসিফিক করতে হবে, এবং পরের ধাপে যেতে হবে আমাদের লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ বলতে আমরা যেটা বুঝাইতেছি, দেখেন লিটারেচার রিভিউ কিন্তু কয়েকটা ধরনের আছে, এই ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করি। একটা হচ্ছে লিটারেচার রিভিউ বলতে আমরা যেটা বুঝি, আমাদের রিসার্চ পেপারে লিটারেচার রিভিউ নামে একটা সেকশন থাকে, ওইটাকে আমরা বুঝি যে ওই জিনিসটা আমরা লিখবো, দিস ইজ কাইন্ড অফ লিটারেচার রিভিউ। আর একটা লিটারেচার রিভিউ মানে হচ্ছে যে তুমি রিসার্চ আর্টিকেল পড়ো, আমি যদি বলি যে আমির ভাই তুই কিছু লিটারেচার রিভিউ করে আমাকে ফিডব্যাক দিস, ইট মিনস হইতেছে যে তুই ওই রিলেটেড কিছু পেপার পড়, এই রিলেটেড কিছু পেপার পড়ে হচ্ছে আমাকে ভাই জানা, যে কি ধরনের তোর অবজারভেশনটা কি, দিস ইজ কাইন্ড অফ লিটারেচার রিভিউ। তো আমরা এইখানে যে লিটারেচার রিভিউটা বলতেছি, যে পরের ধাপে আমাদের লিটারেচার রিভিউ করতে হবে, বিষয়টা কেমন, যে ওই সিমিলার টাইপের যে কাজ করছে বা সিমিলার টাইপের গবেষণা করছে এরকম কিছু রিসার্চ আর্টিকেল আমাদের ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, কেন ফাইন্ড আউট করতে হবে? কারণ তাদের রিসার্চ ডিজাইনটা আমরা ফলো করব। হ্যাঁ, যে তারা আসলে কিভাবে গবেষণাটা করছে। হ্যাঁ, এবং গবেষণায় কিন্তু রেপ্লিকেবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যখন কোন একটা ভালো গবেষণার প্রথম, মানে অন্যতম একটা শর্ত হলো আপনার গবেষণাটা, আপনার পদ্ধতিটা ফলো করে অন্য আরেকজন হুবহু আর একটা গবেষণা করতে পারবে। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে গবেষণা এখানে কেউ কারোর রিসার্চ ডিজাইন ফলো করতেছে, এখানে হচ্ছে আপনার আহ কি বলেন, এখানে হচ্ছে যে কপি পেস্টের ব্যাপার বা রিসার্চটা খুব ভালো হচ্ছে না, এটা কিন্তু আসলে ব্যাপারটা সেরকম কিছু না। হ্যাঁ, কারণ আপনি তো ভাই নতুন মেথড ডেভেলপ করতে পারবেন না, এখন বাইনারি লজিক তো আপনি চেঞ্জ করে দিতে পারবেন না।
বা অমুক একটা পদ্ধতি আপনি চেঞ্জ করতে পারবেন না, বা একটা ইন্ডেক্স আপনি চাইলেই বানাইতে পারতেছেন না নতুন করে। এখানে অনেক প্রোটোকল আছে, অনেক কিছু মেনটেন করতে হচ্ছে। তার মানে আমরা ওইটা ফলো করি, বেসিক্যালি এইভাবে আমরা গবেষণা করি যদি মৌলিক গবেষণা না হয়। যেমন ওই যে কেমিস্ট্রি, ফিজিক্স, এইগুলোতে আপনার মৌলিক গবেষণা হয়, হ্যাঁ, সেগুলাতে আপনি যেতে পারতেছেন না। এখন হচ্ছে যে, তাহলে প্রথম ধাপ হচ্ছে আমরা খুব স্পেসিফিক কিছু অবজেক্টিভ দেখবো, এবং আমরা ঠিক করবো যে আমরা আসলে কি পেতে চাচ্ছি, এবং আমরা কিছু লিটারেচার রিভিউ করে আমরা কাজ শুরু করব। আপনারা মাথায় রাখবেন যে আমরা আজকে যেটা, সবাই তো শুনতেছেন নাকি? জি ভাই। জি ওকে, ভাই। ভাইয়া। আচ্ছা। তো আমরা যেটা করতে চাচ্ছি যে আমরা আসলে কোন স্ট্যাটিস্টিক্যাল টুলস ব্যবহার করব, এইটা ফাইন্ড আউট করা ট্রাই করতেছি। হ্যাঁ, আমি আবার এই বিষয়টা বলতেছি কারণ মেথডস কিন্তু দুই ধরনের। একটা হচ্ছে আমরা রিসার্চ পেপারে কিভাবে মেথডস লিখবো, সেটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে, মানে কোন স্ট্যাটিস্টিক্যাল টুলস বা কোন টাইপের গবেষণাটা আমরা করব সেই ব্যাপার নিয়ে। তো আমরা আজকে এই কোন গবেষণা এবং কোন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব সেই ব্যাপারটা আমরা ফাইন্ড আউট করা ট্রাই করতেছি। কেন ট্রাই করতেছি? কারণ আমার স্ট্যাটিস্টিক্যাল টুলস এর উপর ডিপেন্ডস করবে আমি আসলে কোন ধরনের ডেটা কালেক্ট করব। হ্যাঁ, আমরা চলে আসি, আমরা ধরে নিচ্ছি যে আমরা কোন একটা কমিউনিটির ফুড সিকিউরিটি স্ট্যাটাস দেখতে চাচ্ছি। ওকে, সেক্ষেত্রে আমাদের দুইটা মেইন অবজেক্টিভ থাকতে পারে। নাম্বার হচ্ছে যে টু অ্যাসেস দ্য ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ ফার্মিং কমিউনিটি ইন বাগেরহাট। কথা আমি ইন শর্টে ধরলাম যে বাগেরহাটের যারা ফার্মিং কমিউনিটি আছে, কৃষিকাজের সাথে যারা জড়িত, তাদের ফুড সিকিউরিটি স্ট্যাটাসটা আমি অ্যাসেস করতে চাচ্ছি। হ্যাঁ, ইটস ভেরি স্পেসিফিক। তাদের স্ট্যাটাস বলতে কি, তারা কি ফুড সিকিউরড নাকি সিকিউরড না, হ্যাঁ, এটা আমি দেখতে চাইতেছি। ওকে, এবং আমি দেখতে চাইতেছি এই যে যে ফুড সিকিউরড নাকি সিকিউরড না, এই যে সিকিউরিটিটা, যারা সিকিউরড বা সিকিউরড না, এই ব্যাপারটা আসলে কোন কোন ফ্যাক্টরস এর এফেক্টেড হচ্ছে। মানে কি, আচ্ছা, ফুড সিকিউরিটির সাথে কি ইনকামের কোনো রিলেশন আছে কিনা, ফ্যামিলি সাইজের কোনো রিলেশন আছে কিনা, সোশ্যাল অর্গানাইজেশনের ইনভলভমেন্টের কোনো রিলেশন আছে কিনা, তারপর হচ্ছে জেন্ডারের সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, তারপর হচ্ছে এডুকেশনের সাথে কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, তারপর হচ্ছে যে আপনি মেইন রোড থেকে বা আপনি কোন রিজিয়নে, বাংলাদেশের কোন রিজিয়নে আপনি বসবাস করতেছেন সেটার সাথে কোন অ্যাসোসিয়েশন আছে কিনা, হ্যাঁ, বা আপনার হচ্ছে যে ফ্যামিলিতে অল্টারনেট ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস আছে কিনা সেটার সাথে কোন অ্যাসোসিয়েশন আছে কিনা, আপনার ফ্যামিলির কেউ আপনার ফ্যামিলির কেউ হচ্ছে কি বলে এটাকে, যে অন্যত্র কোনো কাজ করে কিনা, বা নাম্বার অফ আর্নিং মেম্বার কতটুকু, এটার সাথে রিলেশন আছে কিনা, এরকম নানাবিধ বিষয় নিয়ে আমরা আসলে পড়াশোনা করে দেখবো, দেখতে চাচ্ছি যে কোন কোন ফ্যাক্টরস গুলা বেসিক্যালি এটার সাথে ইনভলভ আছে। তাহমিদ কি আসিস? তাহমিদ, জাস্ট এ মিনিট। তাহমিদ, ওই যে গ্রুপের মেসেজটা একটু খেয়াল করিস, হ্যাঁ? আচ্ছা। ওকে, তো আমরা দুটো অবজেক্টিভ ধরে নিছি। যে প্রথম যে অবজেক্টিভটা ছিল হচ্ছে আমরা ফুড সিকিউরিটি স্ট্যাটাসটা আমরা দেখতে চাইতেছি, এবং দুই নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে কোন কোন ফ্যাক্টরস এফেক্ট করতেছে। ওকে, এখন হচ্ছে আমরা একটু সরাসরি ফিল্ডে চলে যাই যে আমরা আসলে কিভাবে পুরো কাজটা করবো আর কি। হ্যাঁ, ধরেন আমরা একটা অবজেক্টিভ আমরা এখানে সিলেক্ট করলাম। আমাদের এখানে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা তিনটা একটা টেবিল করবো আর কি। হ্যাঁ, একদম ধাপে ধাপে ব্যাপারগুলো একটু বোঝার ট্রাই করবেন। আমরা তিন চারটা অবজেক্টিভ নিয়ে দেখি। আচ্ছা, এটা এখানে না করে আমার মনে হয় আমরা গুগল ওয়ার্ক ফাইল যদি করি তাহলে এটা বেটার হয়। আচ্ছা, আমার ওয়ার্ড ফাইল তো ওপেন হয়েছে, রাইট? জি ভাই। ওকে,
ওকে, আমাদের হচ্ছে প্রথম যে অবজেক্টিভটা ছিল, দেখেন আমার কথা, আমরা আমরা যে জিনিসটা দেখতে চাইছিলাম সেটা হচ্ছে যে আহ ধরেন এটা আমরা এই এই একটা এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে একটা দেখা ট্রাই করি। তা আমি দেখতে চাইতেছি যে আমাদের ফ্যাক্টরস এফেক্টিং সিকিউরিটি কিভাবে। তাহলে আমাদের ইনিশিয়াল যে দায়িত্বটা, এই দায়িত্বটা কি বলেন তো? দায়িত্বটা হচ্ছে আমরা এখন আহ জাস্ট মিনিট, স্টপ শেয়ারিং। ওকে, আমরা গুগল স্কলারে চলে আসলাম। এখন দেখেন আমরা প্রথম যে আমাদের কিওয়ার্ড গুলো আছে আমরা সেইগুলো লিখে একটু সার্চ করি, ডিরেক্ট টাইটেল লিখে ফ্যাক্টরস ইন ফুড সিকিউরিটি। ওকে, ফুড সিকিউরিটি স্ট্যাটাস। দেখি, এখন এখানে দেখেন প্রথম যেটা বলছে যে সোশিও ইকোনমিক ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ মেজ গ্রোয়িং হাউসেস ইন সিলেক্টেড এরিয়াস অফ বগুড়া ডিস্ট্রিক্ট। ওকে, আমরা একটু দেখি 2021 সালের পরে যে পেপার গুলো আছে বা 2020 সাল থেকে দেখি। একটু মনোযোগ দিয়ে এই বিষয়গুলো খেয়াল করবেন, কারণ মেথড সিলেকশনটা না হলে বাকি কাজ কিন্তু কঠিন হয়ে যাবে। ওকে, আচ্ছা, ফুড সিকিউরিটি অ্যান্ড ডায়েটারি ডাইভার্সিটি ডিউরিং কোভিড-19 প্যান্ডামিক ইন বাংলাদেশ। আচ্ছা, এটা একটা যে পেপার আমরা ওপেন করলাম। তারপর হচ্ছে আচ্ছা, ওকে, দেখেন আমরা হচ্ছে এই যে দেখলাম প্রথমে ফুড সিকিউরিটি অ্যান্ড ডায়েটারি ডাইভার্সিটি অফ টি ওয়ার্কার ইনটু টি গার্ডেন ইন গ্রেটার সিলেট ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ। ওকে, ফাইন, এই পেপারটা আমরা ডাউনলোড করে দেখি। ডাউনলোড করে আমরা হচ্ছে একটু ওপেন করার ট্রাই করি যে এখন আমরা এটা দেখবো। খেয়াল করেন আমাদের উদ্দেশ্য যেটা ছিল সেটা হচ্ছে আমরা দেখতে চাচ্ছি যে ফুড সিকিউরিটি অ্যাসেসমেন্টের জন্য কোন ধরনের অবজেক্টিভ বেসিক্যালি মানুষে ব্যবহার করছে, এটা আমরা আসলে দেখতে চাচ্ছি। অন্যান্য যে রিসার্চাররা আছেন তারা। এখন অ্যাবস্ট্রাক্টে আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে কি আছে কিনা, যে এই যে মেথডসটা এখানে ইন শর্টে লেখা আছে যে টোটাল অফ 200 রেসপন্ডেন্ট ওয়ার ইন্টারভিউ টু ইভালুয়েট দ্য ফুড সিকিউরিটি অ্যান্ড ডায়েটারি ডাইভার্সিটি। কোন মেথড তারা আসলে ব্যবহার করছে এখানে তারা উল্লেখ নাই। তাহলে আমরা কি করব, আমরা সরাসরি চলে যাব হইতেছে মেথড সেকশনে। হ্যাঁ, মেথড সেকশনটা হচ্ছে আমাদের একটু কেয়ারফুলি পড়তে হবে, যে মেথড সেকশনে তারা আসলে কিভাবে ফুড সিকিউরিটিটাকে বা ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি মেজার করছে, এই জিনিসটা হচ্ছে আমরা খেয়াল করব। ওকে, দেখেন আমরা যদি এখানে করি যে এই যে হাউস হোল্ড ফুড সিকিউরিটি ইন্ডেক্স এন্ড এক্সটেন্ট অফ ফুড সিকিউরিটি টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস, এখানে লেখা আছে টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ হাউস হোল্ড, টু স্টেজেস অফ অ্যানালাইসিস ওয়াজ ডান। একটু খেয়াল করবেন এখানে কথাগুলো কিন্তু আসতেছে যে হাউস হোল্ড ফুড সিকিউরিটি অ্যাসেসমেন্টের জন্য আমার কি ব্যবহার করব। ওকে, at first the food security index is constructed and food security status of each household is determined. This is the point. দেখেন প্রথম স্টেজে আমাদের কি করতে হবে, যে ফুড সিকিউরিটি ইন্ডেক্স আমাদের কনস্ট্রাক্ট করতে হবে। এটা নট নেসেসারি, আমাদের ফ্যাক্টরস এফেক্টিং এর জন্য এটা দরকার নাই, বাট ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ ইচ হাউসহোল্ড ওয়াজ ডিটারমাইন্ড। আর প্রত্যেকটা হাউস হোল্ডের যে ফুড সিকিউরিটি স্ট্যাটাস আছে এটা আমাদেরকে প্রথমে ডিটারমাইন করতে হবে যে এটা আসলে আমাদের কেমন। হ্যাঁ, এবার বলতেছে যে এবং তারা এটা কিভাবে করছে খেয়াল করেন, বেসড অন দ্য ফুড সিকিউরিটি লাইন ইউজিং দ্য রিকমেন্ডেড ডেইলি ক্যালোরি ইনটেক অ্যাপ্রোচ। এখানে বলা হয়েছে এ হাউসহোল্ড হুইচ ডেইলি পার ক্যাপিটা ক্যালোরি ইনটেক আপ টু 2122 ক্যালোরি ওয়াজ রিগার্ডেড এজ ফুড সিকিউরড এন্ড দোজ হু বিলো 2122 ক্যালোরি রিগার্ডেড এজ ফুড ইনসিকিউর। তাহলে আমি এখানে লিখে ফেলবো কি, আমার সেই কি কোথায়, আচ্ছা আমি এখানে দুটো টেবিল করি, হ্যাঁ তাহলে বেটার হবে। ওকে, তার মানে এইখানে যে দেখেন এইখানে এই যে যে পেপারটা আমরা প্রথমে যে কাজটা করব এটা হচ্ছে আহমেদ এটল। আপনার রেফারেন্স শিখছেন বোধহয় যে কিভাবে সাইট করতে হয় একটা পেপারকে, তাহলে এটা হচ্ছে আহমেদ এটল, কত সাল এটা, এটা হচ্ছে যে 2021 সালের একটা পেপার।
ওকে, এই 21 সালের একটা পেপার, এটা আমি এখানে একটা সাইটেশন সাথে সাথে দিয়ে রাখবো, বিকজ সাইটেশনটা যদি আমি না মানে রেফারেন্সটা যদি আমি না দেই, পরে হচ্ছে এই পেপারটা এইভাবে একদম সেম ওয়েতে আপনারা প্র্যাকটিস করবেন। না হলে কিন্তু শুধু সাইটেশন দিয়ে রাখলে পরবর্তীতে কিন্তু আপনার এই পেপারগুলো খুঁজে পাবেন না। হ্যাঁ, এই যে এখানে সাইট অপশন আছে, এটা আপনারা জানেন বোধহয়। এই সাইট অপশন থেকে আমি জাস্ট সাজেশনটা পিএসটিএল কপি করে নিয়ে আমি এখানে রেফারেন্স এখানে বসাই দিলাম। এখন এই পেপারটার অবজেক্টিভ কি ছিল আমি তাকে দেখা ট্রাই করি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই পেপারটার যে অবজেক্টিভ ছিল, এই অবজেক্টিভটা আইডেন্টিফাই করে ট্রাই করি একটু। দেখেন, এগুলো এক্সপ্লেন আমি যদি সরাসরি মুখে করে ফেলতাম তাহলে একটু সহজ মনে হইতো, বাট এইভাবে আপনাদেরকে প্রসিডিউরটা না দেখাই দিলে একটু একটু ঝামেলা হয়ে যাবে আর কি, বুঝছেন? কই গেলাম, আচ্ছা, দেখেন, the study analyze the data, analyze the food security and dietary diversity of tea worker। সহজ হিসাব এখানে বলে ফেলছে। আমরা যদি ইন্ট্রোডাকশনে যাই, হ্যাঁ, ইন্ট্রোডাকশনে যদি যাই আমরা সরাসরি ওকে, the few study has found it is considering this research gap and present study development of facilities is accessible for the president has taken initiative to understand whether the data was in for the food security status specific objectives of this study। এখানে একটু দেখেন যে এই যে স্পেসিফিক অবজেক্টিভ গুলা কি কি আছে, এখানে কিন্তু আপনার একদম লাস্টের প্যাসেজে লেখা থাকে। এটা কিন্তু আপনাদের বলছি আমরা আগে, হ্যাঁ, যে প্রথম হচ্ছে টু এস্টিমেট দ্য লেভেল এন্ড এক্সটেন্ট অফ ফুড সিকিউরিটি স্ট্যাটাস। ওকে, তাহলে হইতেছে আমি এটা কপি করলাম, যে ফুড সিকিউরিটি, এটা আমি কপি করে ফেললাম। কপি করে একটা পেপার দেখাই দিলে আপনারা বুঝে ফেলবেন। আমার 1 নম্বর অবজেক্ট ছিল টু এস্টিমেট দ্য ফুড সিকিউরিটি স্ট্যাটাসে, যে এটা ছিল, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অবজেক্টিভ ছিল। এখন আপনাদের কি মনে আছে এই অবজেক্টিভটা অ্যাটেইন করার জন্য আমরা কোন মেথডটা ইউজ করছিলাম? হুম, এই যে এই পেপারটা যদি আমরা লাস্টের দিকে চলে যাই, ওই যে মেথডসে যদি আমরা যাই, যে এটা করার জন্য হইতেছে যে তারা ডায়েটারি ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ ইস হাউসহোল্ড, ইট ইস এই যে টু এই যে ডেইলি ক্যালোরি ইনটেক অ্যাপ্রোচ, এই যে ক্যালোরি ইনটেক ডেইলি ক্যালোরি ইনটেক যে অ্যাপ্রোচটা ছিল, এই অ্যাপ্রোচটা হচ্ছে তারা ব্যবহার করছে। তাহলে আমি এখানে মেথড উল্লেখ করে দিলাম যে তারা যে মেথডটা ব্যবহার করছে সেটা হচ্ছে ক্যালোরি ইনটেক অ্যাপ্রোচ। ক্যালোরি ইনটেক অ্যাপ্রোচটা হচ্ছে যে আপনি ডেইলি কি পরিমাণ ক্যালোরি কনজিউম করতেছেন সেটার উপর বেসিস করে আপনি হচ্ছে এটা কি বলে এটাকে, যে আমরা হিসাব করছি যে আপনি ফুড সিকিউর নাকি ফুড সিকিউর না। আচ্ছা, রেফারেন্স তো আমরা এখানে দেখিয়ে দিছি, সো এটাকে করে ফেলি। ওকে, এরপর হচ্ছে আমাদের আর একটা অবজেক্টিভ ছিল হচ্ছে ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি। কিভাবে আমরা বুঝছি, আহ কই গেল, এই যে এটা বলছে টু ডিটারমাইন দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ফুড সিকিউরিটি স্ট্যাটাস, ওকে, অফ টি ওয়ার্কার। এটা হচ্ছে তাদের সেকেন্ড অবজেক্টিভ ছিল। ওকে, ফাইন, আমরা একটা সেকেন্ড অবজেক্টিভ দিলাম। সেকেন্ড অবজেক্টিভ দেওয়ার পরে আপনাদেরকে কি করতে হবে, এই অবজেক্টিভের এগেইনস্টে আমরা এখন দেখবো যে তারা আসলে কোন মেথডটা বেসিক্যালি ব্যবহার করছে। তাহলে এখন দেখি আমরা এইখানে ফুড সিকিউরিটি মেজার করার জন্য তারা আগে বলে দিচ্ছে যে ফুড সিকিউরিটি ডেইলি ক্যালোরি ইনটেক যে অ্যাপ্রোচটা আছে, এই অ্যাপ্রোচটা হচ্ছে তারা ব্যবহার করলো তাদের গবেষণার ক্ষেত্রে। ওকে, ফাইন। এরপর হচ্ছে আমরা দেখবো যে ম্যাথমেটিক্যাল প্রেজেন্টেশন এটা করছে, এটা করছে, এটা করছে। এবার হচ্ছে হচ্ছে এই যে এই বিষয়গুলা গেল। ডায়েটারি ডাইভার্সিটি ইন্ডেক্স কিভাবে বের করছে, এখানে দেখেন যে ডায়েটারি ডাইভার্সিটি ইজ মেজার্ড। আমাদের এখানে প্রথম অবজেক্টিভ ছিল এস্টিমেট দ্য লেভেল অফ এক্সটার্নাল ফুড সিকিউরিটি অ্যান্ড ডায়েটারি ডাইভার্সিটি, হাউসহোল্ড ডায়েটারি ডাইভার্সিটি আমি সহজে দিয়ে দিলাম। ওকে, তাহলে ক্যালোরি ইনটেক মেথড এবং ডায়েটারি ডাইভার্সিটি ইজ মেজার্ড দ্য সামিং অফ দ্য নাম্বার অফ ফুড অর গ্রুপ ইন রেফারেন্স টু টাইম পিরিয়ড। ওকে, ফাইন, আপনি মোটামুটি একটা আইডিয়া পাবেন। এই যে আপনার একটা ফুড গ্রুপ আছে, এই ফুড গ্রুপের এই যে যে ক্যালোরি ফুড গ্রুপ, এখানে 12টা ফুড গ্রুপ আছে, এই কথাটা এখানে ওনারা
বলছে কিন্তু যে দেখেন dietary diversity is measured by summing up the number of food or food group in reference to time period. The household dietary diversity status, which ranges between 0 to 12, was used to measure the household's dietary diversity and also ranked into high dietary diversity, medium dietary diversity and হচ্ছে আপনার low dietary diversity ছিল। ওকে ফাইন। তার মানে আমি বুঝে ফেলছি যে 7 থেকে 12 পর্যন্ত থাকলে হচ্ছে হাই। আপনার বিষয়টা হচ্ছে কেমন আপনাদের একটু বলি। ধরেন আপনি আজকে সারাদিনে কোনো সিরিয়াল ফুড খাইছেন কিনা, তারপর হচ্ছে আমি বললাম হ্যাঁ খাইছি, আমি রুট অ্যান্ড টিউবার খাইছি, পটেটো, আমি ভেজিটেবল খাইছি, আমি ফ্রুটস খাইছি, আমি মিট খাইছি, আমি এগ খাই না, আমি ফিশ খাইছি, হ্যাঁ, আমি মিল্ক আইটেম খাইছি, তারপর হচ্ছে আপনার বিনস আইটেম খাইছি, আমি হচ্ছে আপনার অয়েল ফ্যাট খাইছি, সুগার খাইছি, আমি হ্যাঁ, আমি কফি খাইছি। তার মানে এখান থেকে হয়তো বা আমার 8 আসছে। 8 যদি আমার স্কোর আসে তখন 0 থেকে 7 থেকে 12 আছে, মানে কি, মানে হচ্ছে আমি আপনার আমার ডায়েটের ডাইভার্সিটিটা কি ছিল, হাই ছিল। যাই হোক, এটা দেখে আপনারা বুঝে ফেলবেন। তার মানে আমি, এটা আমার আলোচনার বিষয় না, তাহলে আমি হচ্ছে হাউস হোল্ড ডায়েটারি ডাইভার্সিটি ইন্ডেক্স ব্যবহার করছে তারা। এই যে যে জিনিসটা ডায়েটারি ডাইভার্সিটি মেজার করার জন্য হাউস হোল্ড ডায়েটারি ডাইভার্সিটির যে ইন্ডেক্সটা আছে, আমি লিখে দিলাম হাউস হোল্ড ডায়েটারি ডাইভার্সিটি ইন্ডেক্স। এই দুটো জিনিস হচ্ছে আমি, এই দুটো আমার দুইটা মাধ্যমে এইভাবে করা হয়েছে। এরপর হচ্ছে আমি পরের ধাপে আসবো, টু ডিটারমাইন দ্য ফ্যাক্টরস এফেক্টিং। ওকে ফাইন, আমি ডিটারমাইন দ্য ফ্যাক্টরস এফেক্টিং এ চলে যাই এখন। এই যে ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ টি ওয়ার্কার, আমরা এখন এই জায়গাটায় অ্যাড্রেস করবো, যেহেতু আমার 2 নম্বর অবজেক্টিভ সার্ভ করতে হবে। ইন অর্ডার টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ টি ওয়ার্কার, লজিস্টিক রিগ্রেশন মডেল ওয়াজ ইউজড। আমি পেয়ে গেছি, সহজ কথা। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার। আমি এটা আমার 2 নম্বর যেটা ছিল, আচ্ছা এটা হচ্ছে এখানে যাবে, সরি, দুটো অবজেক্টিভের জন্য যেহেতু আমরা আলাদা আলাদা করছি, সেটা হচ্ছে আমাদের আলাদা আলাদা হবে আর কি। থাইল্যান্ডে আজকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড চলে বলছেন। এর মধ্যে আমি আপনার এসি রুমের রিকুইজিশন দিছি, এখন পর্যন্ত পাই নাই। এটা খুবই খারাপ অবস্থা। ওকে, তার মানে দেখেন আমরা এই সেম জিনিস, অথর আহমেদ এট অল। আচ্ছা আমি এখানে দিলাম এটা। এখানে হচ্ছে ওনারা কোন মেথডটা ব্যবহার করছে, ওনারা মেথড ব্যবহার করছে হচ্ছে লজিস্টিক রিগ্রেশন মডেল ব্যবহার করছে, বা লজিক মডেল ব্যবহার করছে। রেফারেন্সের দরকার নাই, সেম জিনিস, যেহেতু আমরা রেফারেন্সটা নিচে বসাইছি। ওকে ফাইন। এখন এটা গেল হচ্ছে একটা পেপার থেকে আমরা পাইলাম যে আমরা আসলে কোন মেথড আমরা ব্যবহার করব। এখন একটা মেথড তো সব না, হ্যাঁ। এখন ইনারা দেখেন একটা জিনিস, আপনাদেরকে আমি দুটো পেপার দেখাবো, আমার একটা পেপার দেখাবো এবং হচ্ছে যে এই একটা পেপার দেখালাম। এইখানে হচ্ছে তারা ফুড সিকিউরিটি, যে একটা মানুষ ফুড সিকিউর নাকি সিকিউর না, এই ব্যাপারটা দেখছে হইতেছে যে বেসড অন ক্যালোরি ইনটেক। হ্যাঁ, বেসড অন ক্যালোরি ইনটেকে তারা এই যে যে ডিফারেন্সটা, এটা কিন্তু তারা দেখছে ক্যালোরির উপর ভিত্তি করে। অর্থাৎ 2122 কিলো ক্যালোরি যদি কেউ কনজিউম করে বা মোর দেন, তখন আমি তাকে বলছি ফুড সিকিউরড। আর যদি কেউ না করে থাকে তাকে আমি বলছি ফুড ইনসিকিউরড। এখন আমরা আবার অন্য একটা কাজ করছি, সেই কাজটা কি, আমরা একটু যাই। সবাইকে জেগে আছেন না ঘুমাচ্ছেন? আছি ভাই। আছে আছে ভাই। কই ওকে, আর যাব। আরে ওকে ফাইন, আমরা এটা একটু ট্রাই করার চেষ্টা করি। ওকে, এটা ডাউনলোড করবো কিভাবে? আচ্ছা, এই পেপারটা হচ্ছে আমার একদম আর্লি স্টেজের পেপার ছিল। আমি সম্ভবত 2020 সালে এটা পাবলিশ হয়েছিল। তখন আমি মাস্টার্স বোধহয় শেষ করি নাই, তার আগের কাজ ছিল। আচ্ছা, আমাদের এখানে যে কাজটা ছিল দেখেন, সেম জিনিস অলমোস্ট। আমরা এখানে দেখতেছিলাম দিস স্টাডি এক্সামাইন দ্য ডিফারেন্সেস ইন ফুড সিকিউরিটি স্ট্যাটাস। একই জিনিস, যে আমরা শুধু ফুড সিকিউরিটি স্ট্যাটাসটা দেখতেছি, রিসিপিয়েন্টস এবং নন রিসিভার অফ ইনস্টিটিউট সাপোর্ট, এবং আমরা একই সাথে দেখছি যেটা ফ্যাক্টরস এফেক্টিং। তাহলে সেটা কোথায় আছে? সবসময় অবজেক্টিভ গুলো আপনারা খুঁজে পাবেন হইতেছে একদম লাস্টে গিয়ে। দিস পেপার মেক্স দ্য ফলোইং কন্ট্রিবিউশন, এটা দরকার নাই। এই যে কারেন্টলি বেস্ট অফ আওয়ার নলেজ, দেখেন এখানে যদি আমরা দেখি এই সেকশনটুকু আমরা একটু
পড়ার ট্রাই করি সবাই, হ্যাঁ। এখানে আমার আছে কারেন্টলি বেস্ট অফ আওয়ার নলেজ দেয়ার সিমস টু বি নো ইনফরমেশন অ্যাবাউট ওয়েদার আর নট দ্য ফুড সিকিউরিটি স্ট্যাটাস অর ব্লা ব্লা ব্লা। এই যে দিস পেপার অ্যাড্রেসেস দ্য কোশ্চেন হোয়াট ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স দ্য ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ দ্য ফার্মিং হাউস হোল্ড। ওকে, এখন দেখেন দিস স্টাডি দেয়ারফর এক্সামাইন দ্য ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ ফার্মিং হাউস হোল্ড ইন বাংলাদেশ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফ্যাক্টরস এফেক্টিং। তাহলে আপনি এখানে কি করবেন, আমরা আমাদের যে টেবিলটা ছিল এই টেবিলে আমি প্রথমে হচ্ছে সাইড করে ফেললাম চাপিরেটর 2020। তাহলে আমার হচ্ছে একটা অবজেক্টিভ ছিল কি, একই জিনিস, যে এই যে ছিল হচ্ছে যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ফুড সিকিউরিটি স্ট্যাটাস। আমি এটা কপি করলাম, এটা কপি করে আমি এখানে বসাই দিলাম। আমার আরেকটা যে অবজেক্টিভ ছিল, আমার আরেকটা অবজেক্টিভ ছিল হইতেছে যে ফুড সিকিউরিটি স্ট্যাটাস অফ ফার্মিং হাউস। এই দুটো জিনিস আমি দেখতে চাইছি, রাইট? তো আমরা এখন ধাপে ধাপে যাই। ওকে, এখন আমরা আমাদের পেপারে চলে যাই যে এই দুইটা অবজেক্টিভ অ্যাটেইন করার জন্য আমরা আসলে কোন কোন মেথড ব্যবহার করছি। ডাটা ডাইভার্সিটি ডিটারমিনেন্টস আছে, এই যে এখানে দেখেন ভেরিয়েবল মেজারমেন্টে আমরা এখানে উল্লেখ করছি কি কি দেখেন, যে হাউস হোল্ড ডায়েটারি ডাইভার্সিটি স্কোর ওয়াজ ইউজ অ্যাজ এ ইন্ডিকেটর অফ ফুড সিকিউরিটি। খেয়াল করেন আগেরটাই, যে আগের যে গবেষণাটা দেখলাম সেখানে হইতেছে ক্যালোরি ইনটেকটা দেখছে অ্যাজ এ মেজার অফ ফুড সিকিউরিটি, আর আমরা আমাদের পেপারে দেখছি হাউস হোল্ড ডায়েটারি ডাইভার্সিটি অ্যাজ এ মেজার অফ ফুড সিকিউরিটি। তার মানে আপনি এই যে মেথডসটা আমরা দুটো বা সেভারেল পেপার কেন আপনাকে লিটারেচার রিভিউ করতে হবে, কারণ আপনি দেখবেন যে একটা পেপার হয়তো এই পদ্ধতিতে কাজটা করছে, অন্য আর একটা পেপার অন্য পদ্ধতিতে করছে। এবার আপনার জন্য যেটা মোস্ট সুইটেবল হবে আপনি হচ্ছে সেই কাজটা করবেন। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখছি যে হাউসহোল্ড ডায়েটারি ডাইভার্সিটি ওয়াজ ইউজড অ্যাজ এ মেজার অফ ফুড সিকিউরিটি স্ট্যাটাস। ওকে ফাইন, আমরা এখানে তাহলে সেটা লিখে দিলাম যে হাউসহোল্ড, ওকে ফাইন। এখন এটা কিভাবে করছে আমরা যেটা পড়াশোনার চেষ্টা করি, বলছে যে this approach an index of dietary diversity is calculated by adding the number of food etc. The score which ranges from 0 to 12 was ranked at category low medium high। একই পদ্ধতিতে যে ডায়েটারি রেসপন্ডেন্স এই যে 24 ইসের মাধ্যমে করা হয়েছে, 24 ঘন্টার মধ্যে আপনি কিভাবে খাইলেন না খাইলেন এটা। এখন লজিস্টিক রিগ্রেশন এখানে উল্লেখ করা হয়েছে যে the binary logistic regression model was employed to analyze the factors affecting food security status। আমরা এটা পড়বো, তার মানে হচ্ছে আমরা বাইনারি লজিস্টিক রিগ্রেশন মডেলটা এখানে ব্যবহার করছি কোনটার জন্য, তো ফ্যাক্টরস এফেক্টিং দেখার জন্য। এখানে লেখা আছে দেখেন যে ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস, এটা। তার মানে আমি এই যে ফ্যাক্টরস এফেক্টিং আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে বাইনারি লজিস্টিক রিগ্রেশনটা ব্যবহার করছি বেসিক্যালি, হ্যাঁ। ওকে, দেখেন তো এই যে সরি সহজ কথা, এখন তাহলে এই মডেলটা মেথডটা কই গেল, এই যে হাউসহোল্ড ডায়েটারি ডাইভার্সিটি দিয়ে আমরা কিভাবে আসলে ফুড সিকিউরিটিটাকে কনসিডার করলাম। কারণ আমরা তো দেখছি শুধু লো মিডিয়াম হাই এই তিনটা ক্যাটাগরি হইতেছে, তিনটা ক্যাটাগরি। এখন এইখানে দেখেন যে এই সেকশনটা যদি দেখেন তাহলে আপনারা আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবেন যে হাউসহোল্ড উইথ ডায়েটারি ডাইভার্সিটি স্কোর অফ অ্যাটমোস্ট 4 পয়েন্ট আর কনসিডার্ড ফুড সিকিউর। অর্থাৎ এই যে স্কোরে আমি যদি একটু আপনাদেরকে প্রশ্ন করি তাহলে আপনারা একটু বুঝতে পারবেন কারে প্রশ্ন করা যায়। আমির আশিস, হ্যাঁ ভাই। আচ্ছা আজকে কি ডিম খাওয়া হয়েছে? না ভাই। তার মানে আমির হচ্ছে এখানে 0 পাইছে। ওকে, ভেজিটেবল, হ্যাঁ ভাই। আচ্ছা ভেজিটেবল খাওয়াচ্ছে তাহলে এখানে আমির পাইছে 1। তারপর হচ্ছে ডাল জাতীয় কোনো খাবার, হ্যাঁ ভাই। আচ্ছা এখানে আরো 1 পাইছে। তারপর হচ্ছে তোর রুটি জাতীয় কিছু খাইছস, ও রাইস তো খাইছস, ঠিক আছে গেল। তারপরে হচ্ছে মাংস জাতীয় কিছু খাওয়া হয়েছে, না ভাই। আচ্ছা মাংস খাওয়া হয় না, 0 পাইছে। তারপর হচ্ছে তোর কাসাভা, তারপর হচ্ছে পটাটো, আলু খাওয়া হয়েছে, হ্যাঁ ভাই, আলু খাওয়া হয়েছে। আচ্ছা আলু খাওয়া হয়েছে, ফাইন। ফ্রুটস,
হ্যাঁ ভাই হয়েছে। আচ্ছা, ফ্রুটসও খাওয়া হয়েছে, বাহ। তারপর হচ্ছে মাছ খাওয়া হয়েছে, রাইট? হ্যাঁ ভাই হয়েছে। চা কফি খাওয়া হয়েছে, রাইট? হয়েছে ভাই। হচ্ছে ফ্যাট বাটার অয়েল খাওয়া হয়েছে। তারপর হচ্ছে দই জাতীয় বা মিল্ক প্রোডাক্ট খাওয়া হয়েছে? না ভাই। না, এখানে 0 পাইছে। সুগার খাওয়া হয়েছে। তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। তার মানে হচ্ছে আমিরের স্কোর হইতেছে 9। তার মানে এই যে যে আমিরের স্কোর, আমি এইভাবে প্রত্যেককে এইভাবে জিজ্ঞেস করছি যে আচ্ছা আপনি কি এইগুলো আইটেম কোন কোনটা আইটেম খাইছেন। তো যখন আমার স্কোরটা 4-এর উপরে ভাই হয়ে কি যাচ্ছে, দেখে মিলাচ্ছেন তা তো স্ক্রিনে দেখা যায় না। আমার স্ক্রিন শো শো হচ্ছে না, এখানে আমি একটা পেপার দেখাচ্ছি। দেখা যাচ্ছে ভাই, আমরা দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি ভাইয়া। এই যে টেবিল 2। ওকে। আমার এখানে খালি প্রেজেন্টিং লেখা, আমি তাহলে লিভ নিয়ে আবার জয়েন করি। সরি। হ্যাঁ হ্যাঁ, আপনার নেটে বোধহয় সমস্যা হচ্ছে। আচ্ছা, তো দেখেন এখানে আমরা বলছি যে অ্যাটমোস্ট 4 পয়েন্টস আর কনসিডার্ড ফুড ইনসিকিউর। মানে 0 থেকে 4 পর্যন্ত যারা আছে তারা হচ্ছে ফুড ইনসিকিউর বলছি, এবং দোজ উইথ স্কোর অ্যাটলিস্ট 5 পয়েন্ট ওয়ার কনসিডার্ড ফুড সিকিউর। তার মানে এখানে আমির ফুড সিকিউর হচ্ছে না ইনসিকিউর হচ্ছে? ফুড সিকিউর হয়ে যাচ্ছে। তার মানে আমিরকে আমি ধরে নিলাম সে ফুড সিকিউর। এইভাবে আমি হচ্ছে আপনার 160 জনকে আমরা জিজ্ঞেস করছি। 160 জনকে জিজ্ঞেস করার পরে আমরা দেখে নিছি। তার মানে এই যে যে পদ্ধতিটা আমি এখানে, তার মানে এই যে যে ফুড সিকিউরিটিটা যে আমি মেজার করলাম, এটা কিসের ভিত্তিতে মেজার করলাম? হাউস হোল্ড ডায়েটারি ডাইভার্সিটির ভিত্তিতে আমি এটা মেজার করছি এবং সেটা আমি এইভাবে লিখছি। হ্যাঁ। তো এইভাবে হচ্ছে যে আমি যখন লিখবো, লিখে লিখে এখন আমার দুটো পদ্ধতি কিন্তু আমি পেয়ে গেলাম। হ্যাঁ। তো এরকম হচ্ছে আপনি যখন আরো 5টা আপনি যখন পদ্ধতি খেয়াল করবেন, কেউ হয়তো ফুড ইনসিকিউরিটি ইন্ডেক্স নামে একটা ইন্ডেক্স আছে, সেটা আছে। আরো বেশ কিছু ইন্ডেক্স আছে, এইগুলা দিয়ে আসলে ফুড সিকিউরিটিটা মেজার করা যায় যে আপনি ফুড সিকিউর নাকি সিকিউর না। আবার হচ্ছে যে তারা কেউ হয়তো বাইনারি করছে, কেউ হয়তো প্রবাবিলিটি রিগ্রেশন করছে, কেউ হয়তো মাল্টিস্টেজ করছে, নানা ধরনের। আবার কেউ হইতেছে লিনিয়ার রিগ্রেশন করছে। কারণ আপনি যখন ফুড সিকিউর ক্যালোরি দিয়ে একটা একটা ছোট্ট উদাহরণ দেই, যে ক্যালোরি ইনটেকটা কোন কোন ফ্যাক্টরস দ্বারা এফেক্টেড হচ্ছে এটাও বের করা যায়। তো ওই যে ডেটা নেচারের কথা বললাম, যখন আপনি ফুড সিকিউরড নাকি সিকিউরড না এটা যখন বলতেছেন, তখন ক্যাটাগরিক্যাল দুটো ক্যাটাগরি, ফুড সিকিউরড আর সিকিউরড না, তখন আমার লজিস্টিকে চলে আসতেছে। বাট আপনি যদি শুধু ক্যালোরির উপর ডিপেন্ড করতেন যে কে কত ক্যালোরি খাচ্ছে, তখন আপনার কিন্তু আবার মাল্টিনোমিয়াল রিগ্রেশন হয়ে যেত, বা সরি মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হয়ে যেত। বাট এবার তখন হয়তো এখানে থাকতো বা কিছু একটা। তো সিমিলারলি আমি হচ্ছে আপনাদের আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। এক্সাম্পল ঠিক না, আমি হচ্ছে কিভাবে কাজটা করছি। এই যে দেখেন, আমার কি নিউ স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাই। আচ্ছা, ওকে। এখানে দেখেন, এই যে যে রেফারেন্সটা দেওয়া আছে, এই রেফারেন্সের এই ভদ্রলোকরা ওনাদের পেপারে যে অবজেক্টিভ ছিল টু ইভালুয়েট দ্য ডিগ্রি টু হুইচ ভেরিয়াস ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার প্র্যাকটিসেস আর বিং ইউজড ইন দ্য স্টাডি এরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাডাপ্টেশন ডিটারমিনেন্টস। ইনারা কি করছে, ইনারা মেথড ব্যবহার করছে এই মাল্টিভ্যারিয়েট প্রবাবিলিটি রিগ্রেশন তারা ব্যবহার করছে। সিমিলারলি দ্য এক্সটেন্ট আর লেভেল অফ অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে কম্পোজিট স্কোর ক্যালকুলেট করছে তারা। টু ইনভেস্টিগেট দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্স ফার্মার অ্যাডাপ্টেশন, এটা হচ্ছে অর্ডার্ড লজিক রিগ্রেশনটা তারা ব্যবহার করছে। আবার টু আইডেন্টিফাই অ্যান্ড ইন্টারপ্রেট মেইন সোশিও ইকোনমিক ফ্যাক্টরস এফেক্টিং অ্যাডাপ্টেশন ক্লাইমেট চেঞ্জ, তারা বাইনারি লজিক। তুমি দেখেন একই অবজেক্টিভ মেজার করার জন্য এখানে 3 জন অথবা 3 রকমের কাজ করছে। একটা হচ্ছে আপনার মাল্টিভ্যারিয়েট প্রবাবিলিটি রিগ্রেশন করছে, একজন অর্ডার রিগ্রেশন করছে, একজন বাইনারি রিগ্রেশন অ্যানালাইসিস করছে। তার মানে এটা যখন আমি চলে আসবো, তখন এই যে আমার হাতের কাছে, আচ্ছা তাহলে এই অবজেক্টিভটা মেজার করার জন্য আমি এইটার যে কোনো একটা মেথড বা আমার গবেষণার জন্য সুইটেবল বা আমার ডেটা অ্যাভেলেবিলিটির উপর নির্ভর করে আমি এই তিনটার যেটাই আমি মানে ইমপ্লাই করি না কেন, সেটাই আমার জন্য পারফেক্ট আমার গবেষণার জন্য। হ্যাঁ, যে কোনো একটা মেথড আমি ব্যবহার করতে পারবো। তো এটা যখন আপনার হাতে চলে আসবে, তখন আপনার হাতে 2-3টা পেপার থাকবে যে আচ্ছা তাহলে এই পেপার গুলা আমি হচ্ছে ফলো করে, তখন কিন্তু হচ্ছে আপনি এইগুলা দেখে বুঝে ফেলবেন যে এই পেপার গুলা ফলো করে বা এই মেথডটা আমার জন্য সুইটেবল। এখন তাহলে পরের ধাপ কি? এখন পরের ধাপ হচ্ছে যে আপনি আসলে বাইনারি লজিস্টিক পারেন কিনা, বা আপনার আশেপাশে কেউ আছে কিনা যে বাইনারি লজিস্টিক বা অর্ডার্ড লজিক রিগ্রেশন বা হচ্ছে মাল্টিভেরিয়েট প্রবাবিলিটি রিগ্রেশন, এই জিনিসগুলো আপনি পারেন কিনা বা আপনার আশেপাশে কেউ আছে কিনা। যেমন হচ্ছে আমার সুপারভাইজার আমাকে বলছিল কি যে আমি তখন স্যারকে বললাম যে স্যার আমার কিছু অবজেক্টিভ আছে, এগুলো স্যার আমি কিভাবে করবো, মেথডস তো আমি জানি না। তো তখন আমি বললো তুমি যদি জানবাই তাহলে তো তোমার পিএইচডি করতে আসার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ, তুমি পারো না বিধায় হচ্ছে যে তুমি এটা করতেছো, তখন আমাকে হয়তো শিখে নিতে হবে। তো আপনাদের ক্ষেত্রে সেটা, এখন আপনারা সবাই হয়তো এটা শিখতে পারবেন না।
যদি শিখতে না পারেন তখন আসলে করণীয় কি? তখন দেখতে হবে যে আসলে প্রসিডিউর আমি জানি কিনা, বা আমার আশেপাশে বন্ধু বান্ধব কেউ আছে কিনা, বা আমার সুযোগ আছে কিনা। যেমন হচ্ছে যে আমাদের আপনাদের মতো অনেকেই এই ফুড সিকিউরিটি নিয়ে অনেক কাজ করছিল। হ্যাঁ, আমার দেখা দেখি দেখি বা টুকটাক আরো অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে। তো সেক্ষেত্রে আমি জানি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি কি করছি, আমি হচ্ছে ওই জায়গাগুলোতে আমি হয়তো টুকটাক কিছু অ্যানালাইসিস করে দিয়েছিলাম, তখন আমি ফ্রি ছিলাম বা খুব একটা প্রেশার ছিল না। হ্যাঁ, তার মানে তারা জানে যে যাই হোক আমাকে একটু জিজ্ঞেস করেছে ভাই এটা করতে পারবেন কিনা। বা এখন অনেক ধরনের এজেন্সি আছে, বা আপনারা বিভিন্ন গ্রুপে রিসার্চ সাপোর্ট বিডিতে আপনারা দেখবেন অনেকে পোস্ট করে যে অ্যানালাইসিস এর কোনো হেল্প লাগবে কিনা। হ্যাঁ, এখন আপনি তো সব অ্যানালাইসিস পারবেন না, বা সব ইন্টারপ্রিটেশন আপনি হয়তো পারবেন না, তাহলে আপনি কাউকে দিয়ে করায় নিলেন। এই যে ফেসিলিটিস যদি আপনার থাকে, তখন আপনি চিন্তা করতে পারেন ওকে ফাইন, তাহলে আমার এই পার্টিকুলার অবজেক্টিভ অ্যাটেইন করার জন্য আমার এই ইটা লাগবে, কি বলে, এই মেথডসটা আমার লাগবে। এই মেথডস এর মধ্যে যেটা আমার জন্য সুইটেবল হবে সেটা আমি ফলো করব। দেন হচ্ছে আমার জন্য মোটামুটি ওকে। এখন এই মডেলের উপর আবার নির্ভর করবে যে আপনি কোন ধরনের ডেটা কালেক্ট করবেন বেসিক্যালি, সেটা হচ্ছে আপনার ডিপেন্ডস করবে। সেই বিষয়টা হচ্ছে আমরা আগামীকালকে বা আগামীকালকে তো না, কালকের পর দিন আমরা হচ্ছে একটা সেশনে ইন শর্টে আমরা বুঝাই দেবো। তো এই যে যে পদ্ধতিটা, এই ব্যাপারটা হচ্ছে আসলে আমরা যেটাকে বলতেছি যে মেথড সিলেকশন বা মডেল সিলেকশন। হ্যাঁ, এর বাইরে হচ্ছে আপনি দেখতে পারেন যে আরো কিছু বা আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই দিই। এই কাজটা আবার আরো বেশি সহজে করা যায় কিসের মাধ্যমে? হয়ে গেল স্ক্রিন শেয়ার। আচ্ছা, টাইপ সেট ডট এআই তে যদি আমরা যাই, আমরা দেখতে চাইতেছি এই যে সুন্দর করে আপনার লেখা আছে যে ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড উইথ অ্যাডলেসেন্ট ফুড সিকিউরিটি স্ট্যাটাস, ক্রস সেকশনাল স্টাডি করছে এবং মাল্টি স্টেজ ক্লাস্টার স্যাম্পলিং করছে। আচ্ছা, আমি একটু দেখি এখানে। আচ্ছা, ফুড সিকিউরিটি স্ট্যাটাস এন্ড অ্যাসোসিয়েটেড ড্রাইভার্স। আচ্ছা, এখানে হচ্ছে আমি এই যে চ্যাট অপশনে যাই, যে আমি এই পিডিএফ এর সাথে একটু চ্যাট করে দেখতে চাইতেছি। ও, এটা আবার দেখাইছে, দেখেন যে ফ্রম ক্যাফেটেরিয়া টু ক্লাসরুম আনভেইলিং, আপনাদের যেটা আমি কাজ করতে বলছিলাম। এটা যদি আমরা একটু বলি, ভাই টেবলটা কিভাবে আনছিলেন? এই টেবিলটা, জি ভাই। এটা আপনি একদম টাইপসেট টাইপসেট ডট এআই তে গেলে প্রথম যে সেকশনটা আছে, এই যে এইখানে আমি লিখছি, উপরে দেখেন, দেখা যায়? জি ভাই। আচ্ছা, তো আমি হচ্ছে এই পেপারটা হচ্ছে একটু ডাউনলোড দিই ধরেন। এটা হচ্ছে আমাদের মনে হয় কত লাস্ট ব্যাচ বা তার আগের ব্যাচের স্টুডেন্ট, ও হচ্ছে কাজটা, এই গবেষণাটা করছিল। ওকে, এটা না, ক্যাফেটেরিয়া ক্লাসরুম। ডাউনলোডটা কোথায়? আচ্ছা, আপনারা এভাবে টাইপসেট ডট এআই তে চলে যায়, যে চ্যাট উইথ পিডিএফ এ যাবেন। যাওয়ার পরে একটা পিডিএফ হচ্ছে আপনি আপলোড করলেন, ধরেন যে, আচ্ছা এটাই আমি ধরি, এটা খুব ভালো জানালা, তারপর আমি একটু পড়ার ট্রাই করি এটা আমরা। ওকে ফাইন।
যে এটা দেখেন, এটা হচ্ছে যে উর্মি আমাদের মনে হয় কোন এক ব্যাচের স্টুডেন্ট ছিল, ক্যাম্পাসের এবার জুনিয়র। তো ও হচ্ছে এই কাজটা আমরা কয়েকজনে মিলে এই কাজটা হচ্ছে মূলত করছিলাম। তো এখানেও দেখেন, এখানে কিন্তু আপনার মেথোডোলজিতে স্টাডি ডিজাইন থেকে শুরু করে এই যে কোশ্চেনের ডেভেলপমেন্ট এবং অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক তারা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করছে। আর এই যে ডাটা ডাইভার্সিটি যে টেবিলটা, এটা মানে আপনি এটা জিজ্ঞেস করবেন তাহলে আমার দেওয়া উচিত। Fine. এই যে দেখেন, তো এখানে সুন্দর করে বলে দিচ্ছে অ্যাসেস ফুড সিকিউরিটি স্ট্যাটাস, আইডেন্টিফাই সোশিও ইকোনমিক ফ্যাক্টরস, এক্সামিন চ্যালেঞ্জেস, এবার প্রপোজ ইন্টারভেনশন। এখন হচ্ছে এই টাইপের কিছু বলছে। তাহলে আমি লিখতে পারি টু আইডেন্টিফাই। দেখি কি দেয়, এটা দেখি, ট্রাই করি। দেখেন, এখানে কিন্তু বলে দিছে টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি। এই যে এই জায়গাটাতে যে ফুড সিকিউরিটি স্ট্যাটাস এবং ইউনিভার্সিটি স্টুডেন্ট দ্য রিসার্চার এমপ্লয় দ্য ফলোইং স্ট্যাটিস্টিক্যাল মেথডস। মানে লজিস্টিক রিগ্রেশনটা ব্যবহার করছে। প্রাইমারি স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ দিস স্টাডিতে বাইনারি লজিস্টিক রিগ্রেশন। এবং কোথায় ব্যবহার করছে এটাও আছে। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস ইন্ডিপেন্ডেন্ট দ্য লজিস্টিক রিগ্রেশন মডেল, the food security status is treated as the dependent variable while various socioeconomic factors such as gender, residential status, income, family size, father's occupation, cultural food habit are considered as independent variable। এটা আবার কই দেখাচ্ছে সেটাও তারা হচ্ছে আপনার। এবার থ্রেশহোল্ড থিওরি আবার কি লিখছে এখানে বলে দিচ্ছে, the analysis ground the theory decision making which posit the food security status of livelihood etc etc এই কথাগুলো বলছে। উম, এই যে এই যে এই যে এই যে এই যে এখানে দেখাই দিচ্ছে, দেখেন এখানে হাইলাইট করে দিচ্ছে যে লজিস্টিক রিগ্রেশনটা কিভাবে ব্যবহার হয়েছে না হয়েছে এই ব্যাপারগুলো এখানে সুন্দর করে তাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছে। তার মানে আপনার যে অবজেক্টিভটা ছিল যে কোন মেথডটা ব্যবহার করছে, অবজেক্টিভ আপনি পেয়ে গেলেন। ফ্যাক্টরস এফেক্টিং কিভাবে অ্যাটেন্ড করছে সেটা হচ্ছে আপনার। ও, হয়ে গেল। ফ্রি চালানোর একটা ঝামেলা বুঝছেন, ওটা মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা হোয়াট এভার, তখন কিন্তু আপনি এই যে পেয়ে গেলেন, তাকে যে কোনো প্রশ্ন করলে সে হচ্ছে আপনাকে আস্তে আস্তে এটা বলে দিবে। 2-3টা আইডি দিয়ে খুলে নিবেন ইমেল দিয়ে, তাহলে দেখা যাচ্ছে যে এটা আপনাদের জন্য তুলনামূলকভাবে সহজ হয়ে যাবে। তো এইখান থেকেও আপনি আসলে যদি আপনাদের পড়তে কষ্ট লাগে তখন এইখান থেকে এই টুলসটা ব্যবহার করে আপনারা আস্তে ধীরে এই কাজগুলো করে ফেলতে পারবেন। তো আমাদের যে মূল আলোচনাটা ছিল সেটা হচ্ছে যে আমরা অবজেক্টিভ যখন সিলেক্ট করে ফেললাম, আমরা অবজেক্টিভের ক্লাস আগে করছি। সিলেক্ট করার পর ওই অবজেক্টিভ অ্যাটেইন করার জন্য কোন কোন মেথডস আছে, মেথডসটা আমার সাধ্যের মধ্যে আছে কিনা, কোন কোন ভ্যারিয়েবলস গুলো নেওয়া হয়েছে, এই জিনিসগুলো হচ্ছে আমাকে আস্তে ধীরে আইডেন্টিফাই করতে হবে। এবং এই মেথড সেকশন থেকে আইডেন্টিফাই করার পরে আমাকে দেখতে হবে এটা অ্যাভেলেবেল কিনা, আমার পক্ষে পসিবল কিনা। এটা যখন আপনার হয়ে গেল তখন আপনি চলে যাবেন কোথায়, তখন আপনি চলে যাবেন হচ্ছে আপনার কোশ্চেন ডেভেলপমেন্টের দিকে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের আলোচনা যে মেথড সিলেকশনের যে পদ্ধতিটা, এটা হচ্ছে আমরা বেসিক্যালি দেখা ট্রাই করছি। আবার দেখবেন যে কিছু আননেসেসারি জিনিস থাকে, যে সোশ্യോ ইকোনমিক স্ট্যাটাসটা দেখা হয় যে কি অবস্থায় আছে, এটার জন্য ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করা হয়েছে। ওকে ফাইন, তাহলে সোশ্യോ ইকোনমিক স্ট্যাটাস এটার জন্য কি করা হয়েছে, ডেসক্রিপটিভ অ্যানালাইসিস ব্যবহার করা হয়েছে। ডেসক্রিপটিভ অ্যানালাইসিস কি, মিন মিডিয়ান মোড ইটিসি ব্লা 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 এইগুলা। তো এই হচ্ছে আমাদের আসলে মেথড সিলেকশনের যে পদ্ধতিটা, এবং আমি নিজেও এই পদ্ধতিটা ব্যবহার করি, প্রায়ই ব্যবহার করি। এবং আমাদের যে কি বলবো, পরে আরো একটা ক্লাস আছে, সেটা হচ্ছে আপনার কোঅর্ডিনেশন স্কিম যেটা বললাম, ওইখানেও আমরা এই পদ্ধতিগুলো মূলত ঘুরে ফিরে দেখবো। কারণ মেথড সিলেকশনটা এইগুলা হচ্ছে ভেরি চ্যালেঞ্জিং ইস্যুস, বুঝছেন। অবজেক্টিভ সিলেক্ট করা, মেথড সিলেক্ট করা, এই বিষয়গুলো ভেরি চ্যালেঞ্জিং ইস্যুস। তো এটা হচ্ছে আলোচনা ছিল। এখন আপনাদের কারো কোনো কোয়ারিজ থাকলে আমাকে এখন জিজ্ঞেস করতে পারেন। ওকে, কারো কোনো প্রশ্ন? উম, ভাই, হ্যাঁ জি বলেন। ওই যে আপনি যে মানে এআইটা ইউজ করলেন, ওখানে ফ্রিতে কয়টা পিডিএফ এভাবে অ্যানালাইজ করা যায়? এটা আমার খুব একটা আইডিয়া নাই রে, আমি খেয়াল করি না, এটা দেখতে হবে।
শোন, এটা দিয়েই করতে হবে, নট লাইক দ্যাট। তুই চ্যাট জিপিটি ফাইল আপলোড দে, জেমিনিয়াসে ফাইল আপলোড দে, ডিপসিক এসে ফাইল আপলোড দে, ভাষাটা ভাই ইউজ চ্যাট করলে জিপিটিতে চ্যাট জিপিটিতে ফ্রিতে একটা ফাইল পার ডে আপলোড করা যায়। ও, জেমিনিতে করা যায় না? জেমিনিতে ট্রাই করি নাই ভাই আমি কোনোদিন। আচ্ছা, এই ক্ষেত্রে হয় কি, আমি আমি সবসময় সবাইকে যেটা বলি যে যারা রিসার্চ করবে এরকম একটা টিম করে 4-5 জনে মিলে হচ্ছে একটা প্রিমিয়াম ভার্সন নেওয়া যেতে পারে, এটা বেস্ট হয়। ঠিক আছে, বা রিলেট সিমিলার মাইন্ডেড ভাই দেখা এটাতে যাচ্ছে যে মনে হয় কোনো লিমিট নাই ভাই, ওই যে জি সাইন জি। সাবসেট ওয়াইতে কোনো লিমিট নাই পেপারের, আমি দেখছি। আচ্ছা, লিমিট নাই, তবে হচ্ছে যে তুই না কোশ্চেন কতগুলো করা যাবে এটা নিয়ে আছে বোধহয়। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে আমি যে প্রথমে যে টেবিলটা দেখছিলাম, এই টেবিলটা হচ্ছে 5টার বেশি কলাম করা যায় না, বাট পেইড হলে এটা অনেক বেশি করা যায়। তবে ওটা ট্রাই করতে পারি, অনেকগুলো করা যায়, আমাদের জন্য মোটামুটি যতটুকু দরকার এনাফ, আর দুটো আইডি খুঁজে নিলে আরো বেশি ভালো হবে। ওকে। জি ভাই ধন্যবাদ। মেথডস নিয়ে কারো কোনো, এই যে আমাদের যে আজকে যে আলোচনাটা হয়েছে, আলোচনা নিয়ে কারো কোনো কোয়ারিজ আছে বা বোঝা গেছে কিনা এটা বলেন দেখি। আহ মিলি আপু, বোঝা গেছে? ভাইয়া আমি বুঝছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমি actually যে আমি যে পেপার স্কুলটা নিয়ে কাজ করতেছি আমার মাস্টার্সে, তো ওইটা দিয়ে যদি আমি একটু এই যে আপনি যে পদ্ধতিটা বললেন ওটা যদি আমি একটু ফলো করে যদি আমি নিজে আমার কাজে যদি অ্যাপ্লাই করে দেখি, then আমি বোধহয় আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো তখন যদি বাই চান্স আমার কোনো ডিফিকাল্টিস আমি ফেস করি, দেন আই উইল লেট ইউ নো ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জি, আপনি ফেস করলে আমাকে অবশ্যই ডেফিনেটলি জানাবেন আমাদেরকে। আচ্ছা, মানে মেকানিজমটা তো বোঝা গেছে বোধহয়, যে আসলে কিভাবে করতে হবে ঘটনাটা। জি ভাইয়া, আমি আমি তো ফার্স্ট মানে আমি অনেক বেশি ওভারওয়েলমড আর কি এখনো পর্যন্ত, মানে এখনো পর্যন্ত বলতে এই ক্লাসে আগ পর্যন্ত ছিলাম। তো এখন অনেকটা আমার মনে হচ্ছে যে অনেকটা ওয়েটা খুবই ইজি হয়ে যাচ্ছে আর কি, যে আমি অনেক খুব কনস্ট্রাকটিভ ভাবতে পারতেছি যে এরকম এরকম করলে হয়তো এরকম করে আমার কাজটা গোছানো যেতে পারে। তো আচ্ছা হ্যাঁ আচ্ছা। ভাইয়া। আর আপনি লিটারেচার রিভিউ করার ক্ষেত্রে টেবিল সিস্টেম করে ফেলবেন, এটা কিন্তু খুব ফ্রুটফুল একটা পদ্ধতি। হ্যাঁ, টেবিল সিস্টেম করলে এক্স্যাক্টলি আপ- ভাইয়া, হ্যাঁ। আপনার লিটারেচার জি রিভিউ ভাইয়া। করতে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে অনেক বেশি, এবং একটা কোয়ালিটি মেনটেন হবে। আমি এই কাজটা শুরু করছি অলরেডি। আচ্ছা আচ্ছা, তো খুবই ভালো। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। আর আমাদের আসলে জুমের যিনি হচ্ছে আমাদের জুম প্রোভাইড করেন, যার কাছ থেকে আমরা নিচ্ছিলাম, ওনাকে খুঁজে পাচ্ছি না, ম্যাচ শেষ হয়ে গেছে, বাট নেক্সট ক্লাসে হয়তো আমরা জুমে আবার ক্লাস নেবো, রেকর্ডিংটা রাখা হয়েছে। আর আর কারো কোনো কোয়ারিজ আছে? আচ্ছা, মাসুম, বোঝা যাইতেছে? হ্যাঁ, আপনি যেটা বললেন এটা বুঝছি, কিন্তু আমি আমার সাথে একটু মিলাচ্ছি, কিন্তু আমি তো এখনো কঠিন হয়ে যাচ্ছে না? কনফিউজড আছি। জি জি। মানে আমি এটা তো মাসুম, দেখি আমি নাই। তো বলছিলাম যে জি আসলে জি। ফিজিক্স এর জন্য, ফিজিক্স কেমিস্ট্রি এই বিষয়গুলো তো আমরা এই জন্য বাদ দিচ্ছিলাম, যেটা রিলেট করা ভেরি টাফ। হ্যাঁ। দেখি আমি একটু মানে হয়তো দেখি আমি জানাবো আপনার এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো আহ, অসুবিধা আছে কিনা? এই জায়গাটায় হচ্ছে আপনারা যারা রিসার্চে টুকটাক ইনভলভ আছেন বা নিজেরা এটা একটু প্র্যাকটিস করবেন, বাসায় প্র্যাকটিস করে আমাকে কিছু ডকুমেন্টস দিয়েন, বা আপনাদের আউটপুটটা দিয়েন, আমি এটা দেখার ট্রাই করবো এবং আপনাদের এটা ফিডব্যাক দিয়ে ডেফিনেটলি ট্রাই করবো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আপনাদের আজকের মতো ছুটি। আর কোশ্চেনিয়ার ডেভেলপমেন্টটা হচ্ছে কিন্তু খুব, মানে খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা খুব হেসেলের মধ্যে দিয়ে যায় আমাদের টিচাররা। আমার মনে আছে আমি যখন মাস্টার্স এ কোশ্চেনিয়ার ডেভেলপ করছিলাম, আমার সুপারভাইজার আমাকে এত বেশি খাটাইছিল, অ্যাপ্রক্সিমেটলি 5 মাস শুধু আমি সময় নিয়েছিলাম কোশ্চেনিয়ার ডেভেলপ করতে। এবং ওইখান থেকে মোটামুটি স্যার আমাকে এমন একটা হাতে করে দিয়েছেন যে আশা করি এই টাইপের যে ধরনের গবেষণা হোক না কেন, এই ব্যাপারটা আমার জন্য এখন কম্পারেটিভলি ইজি। আমি জানি যে কিভাবে করতে হবে। এটা একটা ব্যাপার। এবং ওনার সাথে আমার সম্পর্কটা এরকম, হুট করে উনি আমাকে ওই যে বলছিলাম না যে কয়েকদিন আগে বলতেছিল যে আহ মানে আমি দেখে মেইল আসছে যে আমার একটা পেপার সাবমিট হয়েছে, কিন্তু এটা হচ্ছে যে আমি হয়তো ওই যে লেভেলে এফোর্ট দিছিলাম বিধায় হইতেছে যে স্যার এখন আমাকে মনে রাখছেন। তো আপনাদের কিন্তু গবেষণা একটু ডেডিকেশন থাকতে হবে, এটা হচ্ছে আসল কথা। আর কোশ্চেনের ক্লাসটা মিস দিবেন না, স্পেশালি আপনারা যারা আছেন, কারণ সবাই তো এখন আসে না, 20-25 জন থাকে। তো একটু ট্রাই করবেন এই ক্লাসটা অ্যাটেন্ড করা, তাহলে দেখা যাবে যে ব্যাপারটা আরো বেশি সহজ হবে। এবং আমি বারবার বলতেছি, দেখেন স্ট্যাটিস্টিক্স, গবেষণা, এই ব্যাপারগুলো আসলে একদিনের শেখা কখনো সম্ভব না, বা একটা কোর্স থেকে। এটা যতক্ষণ আপনি হাতে কলমে করতেছেন সেইভাবে। হ্যাঁ। তো আমার প্ল্যান আছে যে আমরা সবাই মিলে, টুকটাক কয়েকজনে মিলে আমরা একটা গবেষণা ইন্ট্রোডিউস করবো বা শুরু করব, সেই জায়গায় আপনারা চাইলে কন্ট্রিবিউট করতে পারবেন। এটা শর্টিং করে আমি হয়তো নিব, যাতে আমরা লিস্ট একটা কিছু আউটকাম পেতে পারি আর কি। তো যাই হোক, এগেইন কারো কোনো কোশ্চেন থাকলে গ্রুপে জানাবেন, আমাকে পার্সোনালি নক দিতে পারেন। আর সবাইকে ধন্যবাদ।
ইনশাল্লাহ আগামীকাল হ্যাঁ, একটা আগামী কোশ্চেন ছিল। জি আজকে জি আপনার ক্লাস থেকে বুঝতে পারছি কোনো একটা আর্টিকেল থেকে কিভাবে কি মেথড ইউজ করা হয়েছে, কিভাবে অবজেক্টিভ গুলা খুঁজে বের করা যায়। এটা নিয়ে বেশ ভালোই ক্লিয়ার। বাট এখন আমার কোশ্চেন হলো ভাই, আমি যেটা নিয়ে রিসার্চ করব বা আমার রিলেটেড যে আর্টিকেল গুলা থাকবে, সাপোজ 10টা বা 20টা, আমি ওইগুলা থেকে টাইপ সেট দিয়ে ইউজ করে বা নিজে নিজে পড়ে হলেও আমি আপনার যে কলামগুলা ওইগুলো ফিল আপ করবো। বাট আমি আমার আর গবেষণায় কি মেথড ইউজ করব, এটা আমি কিভাবে বের করব? কোনটা আপনি ব্যবহার করবেন, তাই তো? অনেকগুলো, যেমন 3টা মেথড আছে, রাইট? আমি আমাদের ওইখানে 3টা পাইছিলাম, যেটা হচ্ছে অর্ডার লজিস্টিক, একটা হচ্ছে মাল্টিভেরিয়েট প্রববিলিটি রিগ্রেশন, আর একটা হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন, তাই তো? এইখান থেকে আপনি কোনটা ব্যবহার করবেন, বিষয়টা কি এটা? হ্যাঁ ভাইয়া, মনে ওই রিলেটেড আমি হ্যাঁ যে হ্যাঁ আর্টিকেলটা নেবো সেটা তো আমার ওই রিলেটেডই হবে, ওটার হ্যাঁ সাথে হ্যাঁ হ্যাঁ কিছু সম্পর্ক থাকবে। বাট আমি আমার গবেষণায় কোন স্টাডি নিব? সাপোজ অনেকে আচ্ছা, ক্রস সেকশন করে, আমি কি সেটা অন্য মেথড হবে কিনা এটা আমি বুঝবো কি করে, বা আমি এইটা হচ্ছে কি যে, হ্যাঁ সঞ্জয় ভাই, আমি যদি বলি, এটা ডিপেন্ডস করবে যে আমি প্রথমে বলে নিচ্ছি যে আপনার গবেষণার ধরনের উপরে। যেমন আমি আপনাকে বলি, আমাদের যে একটা আমরা প্রথম যে পেপারটা দেখলাম সিলেটে টি গার্ডেনে করা হয়েছে, ওনারা ক্যালোরি ইনটেক মেথড দিয়ে ফুড সিকিউরিটি মেজার করছে। মানে আমি কেন ক্যালোরি ইনটেক মেথড ব্যবহার করি নাই সেটা যদি আমি আপনাকে বলি, আমি ওইখানে পেপারটা জাস্টিফিকেশন দিয়েছিলাম যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি আপনাকে বলি যে আপনি আজকে কয় গ্রাম চালের ভাত খাইছেন, আপনি আমাকে বলতে পারবেন টোটাল? এটা কিন্তু বলা সম্ভব না। কত গ্রাম সবজি খাইছেন, কত গ্রাম ডাল খাইছেন, হ্যাঁ, তারপর হচ্ছে যে কত গ্রাম আলু খাইছেন, এটা কিন্তু ক্যালকুলেশনটা আমি আপনি বলতে পারতেছি না, তাহলে আমার টি ওয়ার্কার যারা আছে তারা আমাকে কিভাবে বলবে? তো তখন আমি জাস্টিফাই দিচ্ছি যে আমাদের মতো দেশের প্রেক্ষাপটে এটা মেজার করাটা অনেক বেশি টাফ, দ্যাট ইজ ওয়াই আমি এই পদ্ধতিটা ব্যবহার করি নাই। আমি কোথায় চলে গেছি? হাউজহোল্ড ডাইভার্সিটিতে। এখন ক্যালোরি ইনটেক যে করা যায় না সেটাও না, কিভাবে করা যায়? কিভাবে করা যায়? আপনি কিন্তু দেখেন, আপনি হয়তো, আমি ধরে নিলাম আমরা এখানে অনেকে হয়তো হলে থাকি না, আমরা মেসে থাকি, বা আমরা বাসায় থাকি। বাসায় যদি থাকি, তাহলে বাসায় কিন্তু আমরা জানি যে একটা ফ্যামিলিতে এক সপ্তাহে কয় কেজি চাল লাগে, কয় কেজি সবজি লাগে, কয় কেজি ডাল লাগে, কয় কেজি তেল লাগে। তো এখন আমার এক সপ্তাহে 7 দিন ফ্যামিলি আছে 5 জন, তাহলে এটা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি কিন্তু বের করে ফেলতে পারতেছি যে পার হেড ডেইলি কতটুকু কনজিউম করতেছে। ওইখান থেকে আমি ক্যালোরিটা অটোমেটিক্যালি, যে ফর্মুলা আছে বা 100 গ্রামে কতটুকু ক্যালোরি থাকে, এটা আমি ক্যালকুলেট করে বের করে ফেলতেছি। And দুটোই পসিবল। আপনাকে দেখতে হবে কোনটা আপনার জন্য সহজ। আমি যে ডাটা ডাইভার্সিটিটা ব্যবহার করছি, ইটস ভেরি ইজি। আমি এখানে আপনাকে 10 জনকে যদি আমি কোশ্চেন করি, আমি মনে হয় যে 10 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে আমার প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আমি পেয়ে যাবো, বুঝছেন? তো এখন আপনাকে দেখতে হবে যেটা, যে সবগুলা মেথডে যেহেতু কোনো না কোনো পেয়ার রিভিউ জার্নাল এটা পাবলিশ হয়েছে, সবগুলাই বেস্ট, সবগুলাই অ্যাপ্লিকেবল। এখন আপনার গবেষণার ধরন অনুসারে আপনি কিভাবে করতে চাচ্ছেন। এখন মেথড সেকশন বলেন বা সায়েন্সে আমরা লিটারেচার রিভিউ যখন করি বা পেপার যখন লিখি, আপনার প্রত্যেকটা জিনিসের একটা জাস্টিফিকেশন দিতে হবে, আপনি কেন এটা করছেন, কেন এটা করেন নাই। যেমন লজিস্টিক রিগ্রেশনটা আমি কেন করলাম, বা আমি হচ্ছে আমার যে পেপারটা আমি যদি বলি, যে ডিসিশন মেকিং এর যে ব্যাপারটা, ডিসিশন মেকিং এর ব্যাপারটা হচ্ছে এরকম যে ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং অ্যাডাপ্টেশন ডিসিশন। এখন ধরেন আপনি আপনি বন্যা থেকে বাঁচার জন্য আপনার ঘর উঁচু করছেন নাকি করেন নাই, হ্যাঁ, এটা হচ্ছে আমি নিচ্ছি যে আপনি কি মানে নতুন ঘর করছেন কিনা, এটা একটা অ্যাডাপ্টেশন ডিসিশন। আপনি কি হচ্ছে যে কি বলবো, হোমস্টেড গার্ডেনিং করেন কিনা, এটা একটা ডিসিশন। আপনি ইটের ঘর বানাচ্ছেন কিনা, 3টা ডিসিশন। এখন আমি এখানে বাইনারি লজিস্টিক রান করতে পারি, যে না, যেহেতু প্রত্যেকটা দুটো আউটকাম, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, আমি বাইনারি লজিস্টিক আউটকাম মানে দিতে পারি। এটা আমি ব্যাখ্যা দিয়ে বোঝাই দিতে পারি, এটা আমার জন্য সহজ। যে আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার বাইনারি আউটকাম, এই জন্য আমি বাইনারি লজিস্টিক ব্যবহার করছি। বাট আমি এটাও করতে পারি যে এটা হতে বলে মাল্টিভ্যারিয়েট প্রববিলিটি রিগ্রেশন। এটা কখন করা হয়? যখন এই যে অ্যাডাপ্টেশন ডিসিশন গুলো আমি বললাম যে আপনার আহ কি বলবো, যে হোমস্টেড গার্ডেনিং আপনি করেন কিনা, আপনার ঘর উঁচু করছেন কিনা, অথবা আপনি বিল্ডিং বানাইছেন কিনা, এই যে ভ্যারিয়েবল গুলা, এরা কিন্তু আবার ইন্টার রিলেটেড একটার সাথে একটা। হ্যাঁ, যখন আমার ইন্টার রিলেটেড থাকবে তখন আমি কি করতেছি, তখন আমি মাল্টিভেরিয়েট প্রববিলিটি রিগ্রেশন করতেছি। এখন এইটা ডিপেন্ডস করবে হচ্ছে আপনার কেমন, যে আপনার সুবিধা মতো, আপনার সুবিধা মতো, আপনার টাইম, আপনার রিসোর্স, আপনার স্কিল, এই সবকিছু মিলাই আপনার জন্য যেটা বেস্ট হবে, যেটা সুইটেবল হবে, সেটাই। এবং সবগুলা জার্নালি কিন্তু দেখেন, আমি আপনাকে যে 2-3টা দেখেছি, সবগুলো ভালো ভালো জার্নালে গেছে। একটা আমাদেরটা গেছে টেলর ফ্রান্সিসে, আর একটা হচ্ছে স্পেনজারে, হ্যাঁ, আরো আপনি দেখবেন এলসিভিয়ারে, ভালো ভালো জার্নালে কিন্তু আছে সেম মেথোডোলজি, ডিফারেন্ট মেথোডোলজি ব্যবহার করে। তার মানে এটা টোটালি ডিপেন্ডস করতেছে আপনার সুবিধা যেটা হবে, আপনার জন্য ডেটা নেওয়া যেটা সহজ হবে, হ্যাঁ, সেই কাজটা আপনি করতে পারবেন, সেই পদ্ধতিটা আপনি ব্যবহার করবেন। ওকে ভাইয়া।
ওকে, আর কারো কোনো কোয়ারিজ? ওকে, কারো কোনো প্রশ্ন না থাকলে আজকের মতো আমরা বিদায় নিব। আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আমি প্রচন্ড চাপের মধ্যে আছি আমার এই এগুলা নিয়ে। আর আগামী পরশু না হলে পরের দিন, আমি কালকে জানাই দিব, যেহেতু আমাকে স্লাইড রেডি করতে হবে। আমরা হচ্ছে কোশ্চেনারি ক্লাসটা করব। যারা ডেফিনেটলি যারা আপনার সোশ্যাল সায়েন্স গবেষণা বা সার্ভে টাইপ করার সুযোগ আছে, অবশ্যই ক্লাসটা করবেন, কারণ এই কোশ্চেনিয়ারটা কিন্তু আমরা ভেরি র্যান্ডমলি করে ফেলি এবং আমরা চ্যাট জিপিটি বা এআই গুলা ইউজ করে কিভাবে করবো এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তো সবার জন্য শুভকামনা, আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ।